আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মঞ্চে অনেক দিদিরা আসে যারা প্রচুর পারফিউমের বিজনেস করে, কিন্তু এটা ইউনিক যে তুমি ডিভাইন স্মেল নিয়ে কাজ করছো, এটা আমি কখনো শুনি এটা খুব ভালো। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার দিদিরা সবটা পারে, ভয় না পেয়ে এগিয়ে যায়। আমার দিদিরা গর্জে ওঠে, অন্যায় আর আপোষে নয়। এই মঞ্চের গর্ব দিদিরা এইভাবেই আলো করছে ঘর, সংসার এবং সমাজ। আজকে চারজন দারুণ দিদির গল্প শুনবো। সবাইকে ওয়েলকাম। রিয়া, দামানন্দিউ থেকে তুমি মগরাতে। তোমার ছোটবেলাটা কেটেছে ওখানেই, বড় হওয়া, স্কুল কলেজ সব ওখানে। সব ওখানে। সেখান থেকে মগরায় আসলে কিভাবে? আমার হাজবেন্ডের বাড়ি মানে মগরাতে, উনি মানে মগরাতে- বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরেই এখানে আসা। ওকে। আর তাহলে তোমার পরিবার এখন কোথায় থাকে? মা বাবা সবাই? মা বাবা এবং একটা ছোট্ট বোন আছে। ও এখন ওরা সবাই দামানন্দিউতেই আছে। ও হ্যাঁ। তাহলে তোমার যাতায়াত লেগেই আছে আর কি। হ্যাঁ, বছরে এক দুবার ওই যাওয়া হয়। তো দামানন্দিউ থেকে মগরাই এটা কি করে সম্ভব হলো? হাজবেন্ডের সাথে পরিচয় এখানে আমার কালনায় মামার বাড়ি ছিল। আচ্ছা। তো আমার মামা তো ছেলের বিয়েতে ওনার সাথে আমার তো পরিচয়। হাজবেন্ড কি করেন? পেশায় বিজনেসম্যান, আমাদের একটা ব্যাংকুয়েট বিজনেসও আছে, আর তার সাথে উনি শখে হচ্ছেন ফটোগ্রাফি করেন। ওকে। আমার বাপের বাড়ির দিকে কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ডের নয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে প্রপার বিজনেসম্যান সবাই। তো আমিও তাদের মতনই বিজনেস করছি আজকে। লাস্ট কিছু মাস আমি ফ্রিল্যান্সিং করে কিছুটা সেভিংস করে তারপরে শ্বশুরমশাইও সাপোর্ট করেছেন। সেই ওনার হেল্পে প্রথমে লেডিজ স্যালন করেছিলাম 2018-এ, এবং এখন সেটা রিসেন্টলি রথের দিন আবার ওটাকে এক্সপান্ড করে ওটাকে বড় করে ফ্যামিলি স্যালন করেছি। কি নাম রেখেছো তোমার বিউটি পার্লারের? বিউটি পার্লারের নাম হচ্ছে ব্লাশ অ্যান্ড স্মাইলস প্রফেশনাল ফ্যামিলি স্যালন। ভেরি গুড। এরপরে তুমি ভালো করে আরো ক্লাসেস করতে পারো, শেখাতে পারো, সেটা তুমি ফিউচার আমার প্ল্যান রাখতে স্টুডেন্ট পারো। আছে, হ্যাঁ। কিছুটা আছে, এখনো প্রফেশনালি সেইভাবে ব্যাচ করে করা হয় না, কিন্তু শেখাই আমি। গুড। রিয়া, তুমি তোমার ব্যবসা আরো বড় করো, সুন্দর করো, আরো ট্রেনিং ইনস্টিটিউট শুরু করো। অল দ্য বেস্ট। প্রমিতা, পারফিউমের বিজনেস 3.5 বছর হলো করছো, শুরু হলো কিভাবে এই বিজনেস? দিদি, আমি ছোটবেলায় যখন পারফিউম কী জিনিস সেটা জানতাম না, তখন আমার দাদু ছিলেন, আমার মায়ের জেঠু হন, উনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর। উনি অনেক বিদেশি পারফিউম নিয়ে আসতেন, বিভিন্ন নামি দামি ব্র্যান্ড ছিল। তো উনি যেহেতু কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, উনি নিজেও পারফিউম সম্বন্ধে খুব ভালোবাসা রাখতেন, আর তিনি বানাতেও পারতেন। ছোটোবেলায় এরকম আমি দেখেছি যে একটার সঙ্গে একটা পারফিউম মিশিয়ে কী করে উনি লেয়ারিং করে পারফিউম বানাচ্ছেন, আমাদেরকে উপহার দিচ্ছেন। সেখান থেকে আমার পারফিউমের প্রতি ভালোবাসা। হ্যাঁ, লখনৌর কনৌজ যেটা রয়েছে, কনৌজ হচ্ছে আমাদের ইন্ডিয়ার পারফিউম ক্যাপিটাল বলে। তো সেখানে আমি দেখার জন্য যাই সর্বপ্রথম যে কী কী আছে। আমার মায়ের যেহেতু খুব পারফিউম ভালো লাগতো, তো কী কী পাওয়া যাচ্ছে সেখানে, তো সেরকম জিনিস দেখার জন্য যাই। সেখানে দেখি বিভিন্ন মানুষ যারা 200-250 বছর ধরে পারফিউমটাকে নিজেদের ব্যবসা শুধুমাত্র না, তারা সারা ভারতে, সারা পৃথিবীতে পারফিউমের র মেটেরিয়াল সাপ্লাই করেন। তো সেখান থেকে আমি আতর বানানো শিখি, সেখান থেকে পারফিউম বানানো সামনে থেকে আমার দেখা। ভালোবাসাটা হঠাৎ জানি না এতদিন পর কী করে আরও বেড়ে যায়। তো মা তখন আমাকে বললেন যে একটু পারফিউম বানিয়ে দেখ না কেমন হয়। তখন আমার কলকাতায় এসে ছোট্ট একটা কোর্স আমি আগেও করেছিলাম। আচ্ছা, কলকাতায় সে কোর্স করলে? তো সেখান থেকে তারপর মেইন শেখাটা কিন্তু আমার কনৌজেই, কারণ ওখানে আমি সামনাসামনি দেখেছিলাম, একদম সামনাসামনি দেখেছিলাম। ওনারা ভীষণ ফ্রেন্ডলি। তো সেখান থেকে আমি শিখি, আস্তে আস্তে বানাতে শুরু করি। ততদিনে অনলাইন প্ল্যাটফর্মে আমার ব্যবসাটা শুরু করা। তারপরে অনলাইন থেকে এখন এক্সিবিশন করি। তো ধরো যে জায়গায় এক একটা জায়গায় এক রকম স্মেল থাকে, তো সেগুলোকে গিয়ে নিজে গিয়ে ফিল করো যে কি অ্যাকচুয়ালি স্মেলটা কেমন হবে। এটা আমাদের সিগনেচার সেন্ট নারায়ণী। আচ্ছা। নারায়ণীর মধ্যে যদি আমি মেইন বেসিক কী কী ব্যবহার হয় সেটা বলি, চন্দন, তার সঙ্গে মানে চন্দন বাটার যে গন্ধটা হয় সেটা, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কস্তুরি পাওয়া যায়, একদম পিওর কস্তুরি থাকে, তাছাড়াও আগারউড থাকে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের নারায়ণীটা তৈরি করা হয়েছে। এবং আমার বিভিন্ন ক্লায়েন্ট যারা যারা বৃন্দাবনের মন্দিরে থাকেন, এমনকি সেই সমস্ত মানুষেরাও এটা কনফার্ম করেছেন যে না, এটা বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরেরই গন্ধ। আর সেই ফিলটা মানে আমাদের এই ডিভাইন যে ব্যাপারটা, সেটা ঘরে বসে পাওয়ার জন্য এই সমস্ত সুগন্ধিগুলোকে বানানো আমি অনুভব করি। বানাও কি? তোমার জায়গা আছে বানানো? হ্যাঁ, বাড়িতে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, প্লাস বাড়ির মধ্যেই হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ, প্লাস আমার স্টোরেও রয়েছে। কেউ যদি আমার স্টোরে এসে যে কোনো গন্ধ দিয়ে আমাকে বলে যে বানিয়ে দিতে, আমি বানিয়ে সঙ্গে দাও। সঙ্গে বানিয়ে দিই। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মঞ্চে অনেক দিদিরা আসে যারা প্রচুর পারফিউমের বিজনেস করে, কিন্তু এটা ইউনিক যে তুমি ডিভাইন স্মেল নিয়ে কাজ করছো, এটা আমি কখনো শুনি।
এটা খুব ভালো, থ্যাংক ইউ, ভালো থেকো। সুতপা, ছোটবেলা থেকে কথাটা শুনি, তোমার জীবনে অনেক স্ট্রাগল আছে বলছিলে। ছোটোবেলা থেকেই আমি গান করতে খুব ভালোবাসি, আর বাবা আমাকে ওইভাবেই মানুষ করতে চেয়েছিলেন যে আমি যাতে, যেহেতু গান ভালোবাসি, গান নিয়েই যেন এগোই। তো ওইভাবেই চলছিল জীবন। ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার একজন সঙ্গীত গুরু আসেন গান শেখানোর জন্য। তো হঠাৎই কোনো একটা ভাবে ওনার ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ি। আর বাড়িতে বাবা বলেছিলেন যে তুমি পড়ো, পড়াশোনা করে বড় হও, তারপরে ভবিষ্যৎ ভাবা যাবে। কিন্তু কিছু পারিপার্শ্বিক চাপে আমি ওটা ধরে রাখতে পারিনি। সেই হিসেবে পরে বিয়ে হয়ে যায়। ক্লাস 11-এ পড়াকালীনই বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমি এইচএস পাস করি, এবং আর ওদিকে আমার স্টেজ শো চলতে থাকে। ওখান থেকে যা আর্ন করতাম আমি ওটা দিয়ে আমি কিন্তু পড়াশোনা করতাম। হঠাৎই আমার জীবনটা একদম ছন্নছাড়াই হয়ে গেল। কেন? সন্তান যখন আসে তখন আমি স্বাভাবিকভাবে স্টেজ শো করতে পারছিলাম না, বাড়িতে বসছিলাম। আর হাজব্যান্ড একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। হঠাৎ কয়েক বছর চলার পরে, তো আমার মেয়ের যখন বয়স 6, তখন শাশুড়ি একদম রীতিমতো বেঁকে বসান যে না, তুমি এগুলো ছেড়ে দাও, দিয়ে তুমি একদম বাড়ির বউ, বাড়ির মতো থাকো, হাউস ওয়াইফ হয়ে থাকতে হবে। হ্যাঁ, হাউস ওয়াইফেই থাকো, তোমার জন্য হয়তো ছেলে বিগড়ে যাচ্ছে। মানে দোষ আমারই আলটিমেট। আমি ওনাদের কথা শুনলামই, কারণ আমি বাবার বাড়িতে ফিরে আসতে চাইনি। ওনারা বললেন যে তোমার যা যা খরচ তোমার মেয়ের পড়ছে তো ওটা আমরা দেখবো। আমার মেয়ে শহরের মফস্বলে পড়তো, ওখানে পরীক্ষার ফিস দিতে না পারায় প্রিন্সিপাল আমাকে বললেন যে তোমার মেয়েকে আমি পড়াতে পারবো না, টিসি দিয়ে নিয়ে চলে যেতে হবে। ওটা আমার খুব গায়ে লেগেছিল কথাটা। তখনই আমি সিদ্ধান্ত নিই যে না, এই জায়গাটা থেকে আমাকে ফিরতে হবে। বাবার বাড়িতে চলেও আসি, বাবার বাড়িতে থাকছিলাম, কিন্তু থাকলে কি হবে, আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার লক্ষ্য ওটাই ছিল, মেয়েকে মানুষ করতে হবে। মাত্র 4 জন স্টুডেন্টকে নিয়ে আমি পথ চলা শুরু করেছি। গান শেখাতে শুরু করলে? হ্যাঁ। আচ্ছা। আমার একটা স্কুলও রয়েছে, বাহ। আমার গানের ছোট্ট একটা স্কুল রয়েছে, আর সাথে আমার 3টে স্কুল রয়েছে, 2টো প্রাইমারি স্কুল আর একটা প্রাইভেট স্কুল। আচ্ছা। যেখানে আমি মিউজিক নিয়েই পড়াই। ভুল করেছিলে, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হয়েছে। হ্যাঁ, ওটা থেকে বেরিয়ে আজ তুমি ঘুরে দাঁড়িয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, মাথা উঁচু করে সমাজে রয়েছো, মেয়েকে মানুষ করছো, বাবা মার সাথে আছো, ঠিক আছে। আমি সবসময় বলি যে একটা সময় অবধি মা বাবার কথা শুনে চলতে হবে, কারণ বাবা মার মতন গুরু তো আর কেউ থাকে না জীবনে। তো বাবা মার পথ ধরে, বাবা মার হাত ধরে যতদিন চলা যায় সেটাই আমাদের কাছে আশীর্বাদ। স্বর্ণালী, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলে কেন? আমি ছোটবেলা থেকেই একদম স্বচ্ছ ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মা বাবা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস করে। তো পড়াশোনা শেষ করেই আমি সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাই, কারণ বাড়ি থেকেই একটা ছিল যে চাকরি করতে হবে। তো চাকরি করার সাথে সাথে প্রেম হয়, প্রেম করে বিয়ে হয়। তো বিয়ে করে আমি তখন চাকরিটা ছাড়ি। কোথায় চাকরি করতে? আমি গ্রাফিক্স ডিজাইনার ছিলাম। ওকে। চাকরি ছাড়ার পর ভালো সুন্দরী সংসার হচ্ছিল। তারপর আমাদের একটা মেয়ে হয়, মেয়ের এখন 3 বছর বয়স। গত 2 বছর ধরে আমি ব্যবসাটা শুরু করেছি। তো এখন ওই ব্যবসাটা নিয়েই পুরোপুরি আছি। আমার একটা ছোট্ট পেজ আছে আমার ফেসবুকে, আনিকা ক্রিয়েশন নাম, আমার মেয়ের নামেই পেজটা। আচ্ছা। ইউটিউব চ্যানেলও আছে একটা, আনিকা ক্রিয়েশন বাই স্বর্ণালী। তা এখন তোমার বিজনেস ঠিক মতো দাঁড় করাতে পেরেছো? বিজনেস খুব ভালো না, মাঝামাঝি একটা আছে। তবে হ্যাঁ, সময় লাগে বিজনেস দাঁড় করাতে, হ্যাঁ, অনেক হ্যাঁ। সময় লাগে, অনেক পরিশ্রম আছে, অনেকটা পরিশ্রম। এবার আমি পুরোপুরি আমার মেয়েকেও দেখতে হচ্ছে, এদিকে ব্যবসাও করছি, মানে দুটো সামলিয়ে পুরো ব্যালেন্স দিয়ে চলতে হচ্ছে। খুব ভালো থেকো স্বর্ণালী, অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ।